21 আগস্ট 1911 সোমবারের সকালবেলা ফ্রান্সের রাজধানী প্যারিসে লোকজন অফিস যাচ্ছে। ঠিক এমন সময়ে লুভ্র মিউজিয়াম থেকে 3টে লোক বাইরে আসে। এই 3জন আগের রাতে মিউজিয়ামের ভেতরেই কাটিয়েছিলেন, আর এখন এদের হাতে রয়েছে লুভ্র মিউজিয়ামের এক দামি সম্পত্তি, যা তারা কম্বলের মধ্যে লুকিয়ে পালাচ্ছে। এরা কাছের রেলওয়ে স্টেশনে যায় ও সকাল 8:45 ট্রেন ধরেও সেখান থেকে উধাও হয়ে যায়। আর এটি পুরো পৃথিবীর কাছে অজানা ছিল যে তারা একটি পেন্টিং চুরি করেছে। আর এটি কোনো সাধারণ পেন্টিং ছিল না, এটি ছিল পৃথিবীর সবথেকে ফেমাস ও দামি পেন্টিং, দ্য মোনালিসা। আজকের দিনে এই একটি পেন্টিংয়ের মূল্য প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। এত মূল্যের পেছনের আসল কারণ কি, আর কি রহস্য লুকিয়ে রয়েছে এই মোনালিসার ভেতরে, আর কেনই বা এটি পৃথিবীর সবথেকে বিখ্যাত পেন্টিং? চলুন জানা যাক মোনালিসা পেন্টিংয়ের আসল রহস্য আজকের এই ভিডিওতে। A small portrait, the Mona Lisa. Exciting news surrounding the centuries-old Mona Lisa mystery. Who is that woman with the cryptic smile in Leonardo da Vinci's masterpiece? A day passes before anyone notices the masterpiece is missing. মোনালিসার পেন্টিংটি সাল 1503-এ একজন ইতালিয়ান আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি বানিয়েছিলেন। তার প্রতিভার কোনো শেষ ছিল না। তিনি শুধু একজন পেন্টার না, বরং ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, স্কাল্পচার, আর্কিটেক্ট ও থিওরিস্টও ছিলেন। তিনি পেন্টিং, কার্টোগ্রাফি, অ্যাস্ট্রোনমি, অ্যানাটমি, বোটানি, হাইড্রোলজি, জিওলজি, অপটিক্স ও প্যালিওন্টোলজির মতো সমস্ত বিষয়ে পারদর্শী ছিলেন। কিন্তু এনার দ্বারা আঁকা এই ফেমাস পেন্টিংয়ে মোনালিসা আসলে কে? ছবিতে মহিলাটির আইডেন্টিটিকে জানার আগ্রহ ইতিহাসে প্রায় সমস্ত মানুষের মধ্যেই ছিল। এই মহিলার আইডেন্টিটি প্রথম সবার সামনে রাখেন জর্জো ভাসারি নামের একজন ইতালিয়ান আর্টিস্ট, যিনি সাল 1550-এ লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনী লেখেন। ভাসারির লেখা অনুযায়ী এই মহিলা ছিলেন লিজা ঘেরারদিনি। এনার বিয়ে হয় ফ্লোরেন্সের এক সিল্ক ট্রেডার ফ্রান্সেসকো গিওকন্ডো নামের এক ব্যক্তির সাথে। তার মতে ফ্রান্সেসকো তার স্ত্রীর জন্য এই পেন্টিংটিকে কমিশন করিয়েছিলেন, আর এখান থেকেই এই পেন্টিংটির দুটি নাম বার হয়। প্রথম নাম, যা আমরা সবাই জানি, মোনালিসা, এটা আসে ম্যাডোনা লিসা থেকে। সাধারণত ইতালি ভাষায় ম্যাডাম শব্দের জন্য ম্যাডোনা শব্দকে ইউজ করা হয়। সুতরাং ম্যাডোনা লিসা মানে হলো ম্যাডাম লিসা, আর ম্যাডোনাকে শর্টকাটে মোনা লেখা হয়, মোনা উইথ ডবল এন। আর এটিকে ইংলিশে লেখার সময় একটা এন সরিয়ে দেওয়া হয়, আর এই মোনা হয়ে যায় মোনা। তাই মোনালিসার আজকের দিনেও মানে হলো ম্যাডাম লিসা অথবা লেডি লিসা। এবার আসা যাক মোনালিসার দ্বিতীয় নামে, যা হলো লা জোকোন্ডো। নিজের বিয়ের পর লিজা ঘেরারদিনি হয়ে গেছিলেন লিজা জোকোন্ডো। আর ইতালি ভাষায় জোকোন্ডো শব্দের অর্থ হলো লাইট হার্টেড বা চেয়ারফুল, মানে হাসি খুশি। আর আজকের দিনে মোনালিসা তার হাসির জন্যই সব থেকে বেশি বিখ্যাত, তাই এখান থেকেই নাম হয় লা জোকোন্ডো। কিন্তু 1550-এ এটি সামনে আসার পরও লোকজন মানতে চাইছিলেন না যে ভাসারি যা বলেছেন তা সব সত্যি। তাই অনেক থিওরি সামনে আসতে থাকে যে আসলে এই মহিলাটি নিশ্চয়ই অন্য কেউ। কিছু লোকজন বলেন ইনি লিওনার্দো দা ভিঞ্চির মা ছিলেন, কেউ বলেন এটি ইতালির কোনো রানীর পেন্টিং, আবার কেউ কেউ তো এমনও বলেন যে এই ছবিটি কোনো মহিলার না, বরং দা ভিঞ্চিকে মহিলা হলে কেমন লাগতো তাকে ইমাজিন করে তিনি সেই ছবি এঁকেছেন। কিন্তু ফ্লোরেন্সের একজন প্রফেসর 25 বছর ধরে রিসার্চ করে আর্কাইভস খুঁজে বার করেন ও 2004 সালে তিনি এর পরিষ্কার প্রমাণ পান যে ছবির চেহারাটি লিজা গিওকন্ডোরই। তিনি এটাও পান যে লিজার বিয়ের রেজিস্ট্রি হয় 5 মার্চ 1495, যখন তার বয়স ছিল 16 বছর ও তার স্বামী ফ্রান্সেসকোর বয়স ছিল 30 বছর। তার মতে যখন মোনালিসার এই ছবিটি আঁকা হয়েছিল তখন লিজার বয়স ছিল 24 বছর। কিন্তু এখানে আরো একটি প্রশ্ন ওঠে যে লিজা যখন ইতালির ছিল, দা ভিঞ্চি যখন ইতালির বাসিন্দা ছিল, তাহলে এই পেন্টিং আজ ফ্রান্সে কেন রয়েছে? এর কারণ হলো সাল 1516-তে ফ্রান্সের রাজা ফ্রান্সিস I লিওনার্দো দা ভিঞ্চিকে ফ্রান্সে থাকার জন্য আমন্ত্রণ করেন। তাই দা ভিঞ্চি ইতালি ছেড়ে ফ্রান্সে থাকতে চলে আসেন ও তার সাথে মোনালিসার সেই পেন্টিংটিও নিয়ে আসেন। ইতিহাসে এর কোনো পরিষ্কার তথ্য যদিও নেই, তবুও এটা মানা হয় যে দা ভিঞ্চি তার পেন্টিংকে পুরোপুরি কমপ্লিট করেন। পেন্টিং শুরু করার 16 বছর পরও তিনি তার ওপর কাজ করছিলেন সেটিকে আরো বেশি সুন্দর করার জন্য। এরই মধ্যে সাল 1519-এ রাজার প্রাসাদেই তিনি মৃত্যুবরণ করেন, আর এই পেন্টিং রাজা তার রয়্যাল কালেকশন হিসেবে রেখে দেন। এরপর প্রায় 150 বছর পর সাল 1797-এ যখন ফ্রেঞ্চ রিভলিউশন হয়, তখন এই পেন্টিংটি রাজপ্রাসাদ থেকে বার করে লুভ্র মিউজিয়ামে রেখে দেওয়া হয়। ইন্টারেস্টিং
ব্যাপার হলো ঠিক এই কারণেই 1911-তে মোনালিসা পেন্টিংটি চুরি করা হয়, যার কথা ভিডিওর প্রথমে বলেছিলাম। আর এই চুরির মাস্টারমাইন্ড ছিলেন ভিনচেনজো পেরুজিয়া, যিনি তার দুটি বন্ধুর সাথে এই পেন্টিংটি চুরি করেছিলেন। ইনি একজন ইতালির বাসিন্দা ছিলেন। এনার মতে পেন্টিংটি ফ্রান্সে না বরং ইতালির কাছে থাকা উচিত। এই জন্য তিনি পেন্টিংটি চুরি করে ইতালিতে নিয়ে যান। তারপর কি হয় তা একটু পরে জানবো। তার আগে এই পেন্টিংটির বিশেষত্ব জানা যায়। কি এমন জিনিস যা পেন্টিংকে অন্য পেন্টিং এর থেকে আলাদা বানায়? প্রথমত, মোনালিসাকে কোনো কাগজ, ক্যানভাস অথবা কাপড়ের ওপর আঁকা হয়নি, বরং এটি আঁকা হয়েছিল পপুলার কাঠের ওপর। ওই সময় ইতালির পেন্টারদের কাছে এটিই প্রিয় কাঠ ছিল ছবি আঁকার জন্য। দ্বিতীয়ত, এই পেন্টিং সাইজে খুব একটা বড় না, এটি মাত্র 77x53 সেমির পেন্টিং। মিউজিয়ামে রাখা পেন্টিংটি মানুষের তুলনায় কেমন দেখতেই পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটিকে বিশেষ মনে করা হয় কারণ এটি ইতালির প্রথম পেন্টিং যেখানে কোনো মানুষের ওপর এত ক্লোজলি ফোকাস করা হয়। এটি একটি হাফ লেন্থ পোর্ট্রেট। আজকের দিনে এমন শট ফটোগ্রাফিতে খুবই কমন, কিন্তু তখনকার দিনে কেউ এমন পেন্টিং বানাতেন। পুরো পেন্টিং এর কালার গ্রেডিং দেখলে দেখবেন এখানে বাদামি ও হলুদ রং বেশি ইউজ করা হয়েছে। ঘোলাটে ভাব রয়েছে পুরো ছবিতে। ছবিটি এত হলুদ যে এক প্রফেসর একবার লিজাকে কোলেস্টেরলের পেশেন্ট ঘোষণা করেছিলেন, কিন্তু এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, এটি যেহেতু কাঠের ওপর বানানো হয়েছিল তাই বাতাসের জলীয় বাষ্প থেকে রক্ষা করতে এর ওপর বার্নিশের একটি লেয়ার লাগানো হয়েছে। আর দ্বিতীয়ত, সময়ের সাথে সাথে এটিতে ব্লিচিং দেখা গেছে, আর এই ছবির ওপরে অনেক অ্যাসিড অ্যাটাকও হয়েছে। আসল পেন্টিংটি যখন বানানো হয়েছিল সেটি আরো উজ্জ্বল ও রঙিন ছিল। কিছু লোক এটি পুনরায় বানানোর চেষ্টা করে যে আসলে এটি কেমন ছিল। দা ভিঞ্চি এই পেন্টিং এ একটি বিশেষ পেন্টিং স্টাইল ইউজ করেন যাকে স্ফুমাটো বলা হয়, তার টেকনিক অফ ব্লেন্ডিং। ছবির ব্যাকগ্রাউন্ডে যে ঝাপসা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন এটি ইতালির আর্নো ভ্যালি। এই ব্যাকগ্রাউন্ড আর মোনালিসার মধ্যে কোনো পরিষ্কার বাউন্ডারি নেই, কোনো আউটলাইন বানানো হয়নি। আউটলাইনকে ব্লার করে ফোরগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডকে মিলিয়ে দেওয়াই হলো স্ফুমাটো টেকনিকের কাজ। আর এটিই রহস্য মোনালিসার রহস্যজনক হাসির পেছনে। একটু মন দিয়ে দেখুন মোনালিসার হাসিকে। আপনি যত বেশি এই হাসিতে ফোকাস করবেন ততই এই চেহারা আপনার কাছে বেশি সিরিয়াস মনে হবে। কিন্তু এবার আপনি লিজার চোখের দিকে তাকালে দেখতে পাবেন লিজা একটু বেশি হাসছে। পেন্টিং এর যে কোনো অংশে যদি আপনি তাকান, সেটি ব্যাকগ্রাউন্ড হোক বা মোনালিসার যে কোনো বডি পার্ট, নাক, কপাল, চুল, যেখানেই আপনি তাকাবেন এই হাসির এফেক্ট আপনি দেখতে পাবেন। লিজার চেহারা বেশি হাসতে শুরু করে যখন আপনি তার হাসি বাদে অন্য কোথাও ফোকাস করেন। এই হাসিটি বানাতেই দা ভিঞ্চি সব থেকে বেশি সময় নেন। তিনি অনেক রাত ফ্লোরেন্সের একটি হসপিটালে কাটান, যেখানে তিনি মৃতদেহের ছাল ছাড়িয়ে স্টাডি করতেন যে মানুষের চেহারায় যে পেশি ও স্নায়ু রয়েছে তা কিভাবে মানুষের মুখে হাসি ফোটায়। ঠোঁটের পেশি ডাইসেক্ট করতে গিয়ে তিনি অনেক সমস্যার সম্মুখীন হন, কারণ ঠোঁটের যে পেশি রয়েছে সেগুলি খুবই ছোট ও অনেক বেশি। এই এক্সপেরিমেন্ট করার সময় দা ভিঞ্চি ঘোড়াদেরকেও স্টাডি করেন। তিনি মানুষের এক্সপ্রেশনসকে ঘোড়ার চেহারার সাথে তুলনা করেন। পৃথিবীর ইতিহাসে হয়তো এমন কোনো আর্টিস্ট নেই যিনি মানুষ ও ঘোড়ার এক্সপ্রেশন নিয়ে স্টাডি করেছেন। মোনালিসার হাসিকে বানাতে তার এক্সপেরিমেন্ট এখানেই শেষ হয় না। তিনি অপটিক্স নিয়েও রিসার্চ করেন ও তিনি তাতে এটা পান যে আলোকরশ্মি যখন আমাদের চোখে এসে পড়ে তা কোনো নির্দিষ্ট পয়েন্টে এসে মেলে না, বরং রশ্মি পুরো রেটিনাতে এসে পড়ে। রেটিনার মাঝের যে অংশ যাকে ফোবিয়া বলা হয় তা আমাদের বিভিন্ন ডিটেল ইনফরমেশন দেখতে সাহায্য করে, আর রেটিনার যে বাকি অংশ থাকে তা আমাদেরকে ছায়া ও সাদা কালো জিনিস দেখতে সাহায্য করে। এই জ্ঞানকে ব্যবহার করে দা ভিঞ্চি তার ছবিতে ছায়াকে এমনভাবে ব্যবহার করেন যাতে কেউ যদি পেরিফেরাল ভিশন দিয়েও মোনালিসাকে দেখে, মানে ধরুন আপনি মোনালিসার পাশে কোনো জায়গায় তাকাচ্ছেন ও আপনার মন যদি মোনালিসার দিকে নাও থাকে, তখনও মোনালিসার হাসির প্রভাব আপনার দৃষ্টিতে চলেই আসবে। যখন আপনি হাসি মুখকে কাছ থেকে দেখবেন তখন দেখবেন মাঝের লাইনটি একটি স্ট্রেট লাইন, তাই যখন আপনি হাসির দিকে ফোকাস করেন তখন এটা মনে হয় যে সে হাসছেই না। কিন্তু অন্যদিকে স্ফুমাটো টেকনিক দিয়ে যে ছায়ার ইউজ করা হয়েছে তার জন্য ছবিতে এমন প্রভাব পড়ে যে যখন আপনি অন্য কোথাও দেখবেন তখন পেরিফেরাল ভিশনে সেই ছায়ার জন্য লিজাকে হাসি খুশি দেখবেন। এবার মোনালিসার চুরির প্রসঙ্গে ফিরে আসলে জানা যায় চুরির মাস্টারমাইন্ড ভিনচেনজো পেরুজিয়া আসলে লুভ্রে মিউজিয়ামেরই একজন কর্মী ছিলেন। একবার সে মিউজিয়ামের এক কোনায় লুকিয়ে পড়ে ও সারা রাত সেখানেই কাটান। তারপর তিনি পরের দিন সকালে পেন্টিংটি চুরি করেন ও মিউজিয়াম থেকে বার হন। এনার মতে দা ভিঞ্চি যেহেতু ইটালিয়ান ছিলেন তাই ওই পেন্টিংটিও ইটালির মিউজিয়ামেই থাকা উচিত, নাকি ফ্রান্সে। যখনই এই চুরির খবর ছড়ায় পুরো পৃথিবীতে হেডলাইন ছেপে যায়। 60 জন ডিটেকটিভ সেই চোরকে খুঁজতে থাকে, কিন্তু কেউ সেই চোরকে খুঁজে পায় না। পেরুজিয়া প্রায় 2 বছর এই পেন্টিংকে নিজের ঘরে লুকিয়ে রাখেন।
পুরো পৃথিবী যেহেতু এর খোঁজ করছে, তাই তিনি ভেবে পান না সেটি কি করবেন। শেষমেশ তিনি ধৈর্য হারিয়ে পেন্টিংটি বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফ্লোরেন্স শহরের একজন আর্ট ডিলার জিওভানি পোগিকে সেটি বিক্রি করার চেষ্টা করেন, কিন্তু তিনি পেন্টিংটি দেখেই বুঝে যান ও ছবির পেছনে স্ট্যাম্প দেখে কনফার্ম করেন যে এটিই সেই চুরি যাওয়া পেন্টিং। এনাকে পৃথিবীর মোস্ট ওয়ান্টেড চুরির জিনিস বেচা হচ্ছে। এর ফলেই ভিনচেনজো ধরা পড়ে যান ও তার দেশপ্রেম দেখে তাকে 1 বছর 15 দিনের জন্য কারাগারে পাঠানো হয়। কিন্তু তিনি ইতালিতে মহান দেশপ্রেমিক হিসেবে খ্যাতি লাভ করায় তিনি মাত্র 7 মাসের মধ্যে কারাগার থেকে বেরিয়ে আসেন। 4 জানুয়ারি 1914-তে পেন্টিংটি আবার লুভ্র মিউজিয়ামে রেখে দেওয়া হয়। আজও এই পেন্টিংটি এখানেই রাখা আছে বুলেট প্রুফ গ্লাসের পেছনে, স্ট্রিক্ট ক্লাইমেট কন্ট্রোল কন্ডিশনে, যেখানকার আর্দ্রতা রাখা হয়েছে 50% ±10% ও উষ্ণতা রাখা হয়েছে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর পেছনে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চুরির পরই মোনালিসার পপুলারিটি এত বেশি হয় আর এটি পৃথিবীর সব থেকে বিখ্যাত পেন্টিং হয়ে যায়। ঠিকই শুনেছেন, যাদের আর্ট সম্পর্কে জ্ঞান ছিল তারাই শুধু মোনালিসাকে চিনত ও মোনালিসার পেন্টিং সম্পর্কে জানত, কিন্তু সাধারণ মানুষ এটি সম্পর্কে কিছু জানত না। তাই আজকের দিনে যদি আপনি লুভ্র মিউজিয়ামে মোনালিসাকে দেখতে যান ও আশেপাশে খুব ভিড় চোখে পড়ে, তাহলে এই পপুলারিটির পুরো ক্রেডিট যায় শুধুমাত্র ভিনচেনজোর উপর। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে পারেন ও এরকম আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।